বাংলাদেশের রাজনীতি যেন আবারও ফিরে যাচ্ছে সেই পুরানো বিতর্কে। তত্ত্বাবধায়ক সরকার বনাম দলীয় সরকার। গতকালকের বৈঠকে বিএনপি দাবি করেছে অন্তর্বর্তী সরকার যেন এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেয়, অর্থাৎ ডক্টর ইউনূস যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়। ইউনূস সাহেব কি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেই সামনের নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে, এমন গ্যারেন্টি কে দিতে পারবে? কারণ অনেকেই তো ধারণা করে যে এনসিপি অর্থাৎ নাহিদ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ তারাই তো ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন। তাহলে কি ইউনূস সাহেব এই এনসিপির হয়ে আগামী নির্বাচনে কাজ করবে না? করার তো কথা, বরঞ্চ না করলেই তো বেইমানি করা হবে। আবার অনেকেই ধারণা করে বর্তমান সরকার জামায়াত ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় এসেছে। যদি দুই জায়গাতেই ডক্টর ইউনূস প্রধান হিসাবে থাকে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তী সরকারের মধ্যে পার্থক্য কি? এখন প্রশ্ন হলো, বিএনপি কি সত্যি নিরপেক্ষতার আহ্বান জানাচ্ছে, নাকি তারা আবারও প্রশাসন পুনর্গঠনের নামে রাজনীতিকে নিজেদের মতো সাজাতে চায়? মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 1 ঘণ্টা ব্যাপী বৈঠকে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল মুখোমুখি হয় প্রধান উপদেষ্টার। তারা দাবি করেছে অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে, অর্থাৎ প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ সব জায়গায় আনতে হবে সম্পূর্ণ নিরপেক্ষতা। এমনকি তারা সরকারের কিছু উপদেষ্টা ও বিশেষ সহকারীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন। অর্থাৎ জুলাই আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তাদেরই একটি অংশ পরবর্তীতে উপদেষ্টা হয়েছে, আবার তারাই নতুন একটি রাজনৈতিক দল গঠন করলো। এখন প্রশ্ন হলো, বর্তমান উপদেষ্টাদের মধ্যে এখনো 2 জন উপদেষ্টা রয়েছেন যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে তারা যে এনসিপির হয়ে কাজ করছে না বা ভবিষ্যতেও করবে না, তার গ্যারেন্টি কি আছে? কিন্তু ইউনূস সাহেব ছোট্ট একটি কথা বলেছেন, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা, নির্বাচন শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। প্রশ্নগুলো শান্ত হলেও এর ভেতরে আছে গভীর বার্তা। তিনি যেন একসাথে আশ্বস্তও করেছেন, আবার সীমারেখাও টেনে দিয়েছেন। বিএনপির দাবি 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলে প্রশাসনের প্রতিটি স্তরে গড়ে উঠেছে দলীয় প্রভাব। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে পুলিশের প্রায় 50% নিয়োগ হয়েছে এই সময়ে। বিএনপির অভিযোগ, এদের অনেকেই এখনো পূর্ববর্তী ক্ষমতার ছায়া হয়ে আছে, তাই তারা চায় নির্বাচনের আগে বড় ধরনের রদবদল। এখানে একটি প্রশ্ন থেকে যায়, যদি পুলিশের মধ্যে রদবদল করা হয় তাহলে তাদের মন মানসিকতা কি চেঞ্জ হয়ে যাবে? অর্থাৎ তারা যদি ছাত্রলীগের পুলিশ হয়ে থাকে, রদবদলের পরে তারা কি আবার ছাত্রদল বা ছাত্র শিবিরের পুলিশ হয়ে যাবে? আওয়ামী লীগের আগে তো বিএনপিও সরকারে ছিল, তখন কি তারাও এই পুলিশের মধ্যে দলীয়করণ করেছিল? এখানে বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে। একদলীয় প্রভাব সরিয়ে আর দলীয় প্রভাব বসানো কি সত্যি নিরপেক্ষতা? রাজনীতির ইতিহাসে বলছে বাংলাদেশের প্রশাসন সবসময় থেকেছে ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠ, অর্থাৎ যে দল যখন ক্ষমতায় গেছে তখন সেই দল এই বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তত্ত্বাবধায়ক সরকার এই শব্দটি যেন বাংলাদেশের রাজনীতিতে এখন জাদু ও আতঙ্কের নাম, যা একসময় আশার প্রতীক ছিল। কিন্তু 2007-এর অভিজ্ঞতা প্রমাণ করেছে অতিরিক্ত ক্ষমতা হাতে পেলে তত্ত্বাবধায়ক সরকারও কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। 2025 সালে এসেও ইতিহাস যেন পুরনো মুখোশ পরে আবারও ফিরে আসতে চলেছে। যদি ইউনূস সাহেবই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়, তাহলে এত নাটক করার কি দরকার? এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি সত্যি নিরপেক্ষ প্রশাসন চায়, নাকি নির্বাচনের আগে নিজেদের মাঠ তৈরি করতে চাচ্ছে? এত নাটক দেখতে দেখতে সাধারণ মানুষ এখন ক্লান্ত। তাদের কাছে তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তী বা দলীয় সবই রাজনৈতিক ভাষা। তারা শুধু চায় একটি নির্ভরযোগ্য ভোট, যেখানে কোনো পক্ষ থাকবে না, থাকবে শুধু জনগণের ইচ্ছা। আজ জামায়াতে ইসলামের প্রতিনিধি দলও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে, অর্থাৎ তারা হয়তো বিএনপির মতো নতুন কোনো আবদার তুলে ধরতে পারে। প্রধান উপদেষ্টা ইউনূসের জন্য এটি এখন এক কঠিন পরীক্ষা। তিনি কি পারবেন প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত রাখতে, নাকি এই চাপ চত্বরের ভেতরেই ধীরে ধীরে হারিয়ে যাবে নিরপেক্ষতার ধারণা? রাজনীতি এখন এক সূক্ষ্ম দড়ির উপর দাঁড়িয়ে। একদিকে বিএনপির তত্ত্বাবধায়ক দাবি, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের অস্তিত্বের প্রশ্ন। দুপক্ষই বলছে তারা নিরপেক্ষতার পক্ষে, কিন্তু বাস্তবে নিরপেক্ষ কে তা হয়তো প্রমাণ হবে আগামী নির্বাচনের দিনেই। ততদিন আমাদের অপেক্ষা করতে হবে।